নমস্কার। আজ এই ইছাপুরের নবাবগঞ্জের পরিবারিতে আমাদের কথাশিল্পী ঔপন্যাসিক অনিন্দিতা মণ্ডলের বাড়িতে আমরা মিলিত হয়েছি। এতদিনে আপনারা জেনে গেছেন যে কেন আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আজ হচ্ছে অবগুণ্ঠন ছোট গল্পের বৈঠকের ৪৮তম অধিবেশন এবং এখানে যারা আছেন তারা কোনো না কোনো অধিবেশনে ছিলেন, জানেন যে প্রতি মাসে আমাদের একটা ছোট গল্পের বৈঠক হয়। করোনার পরের থেকে অনলাইনে হচ্ছিল, আবার আমরা অফলাইনে ফিরেছি, বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানগুলো হয়। তো এবার যখন এই পরিবারিতে এই সুযোগ হলো এই গল্প পাঠের বৈঠকের, তো আমরা ঠিক করলাম যে যে পুরস্কারগুলো আমরা দিই প্রতি বছরই আমরা কোনো না কোনো পত্রিকাকে পুরস্কার দিই, কোনো একটি লিটল ম্যাগাজিনকে, কারণ আমরা নিজেরাও লিটল ম্যাগাজিন অবগুণ্ঠন সাহিত্য পত্রিকা। তা সেই উপলক্ষেই পুরস্কার প্রদান হবে এবং আজকে আমরা কিছু গল্পও শুনবো। তা কবিরা ব্রাত্য নয়, গল্পের পাশাপাশি আমরা কবিতাও শুনবো এবং আমাদের প্রত্যেকটা আসরে গল্পের সঙ্গে আলোচনা হয়। আজকেও আলোচনা হবে, কিন্তু সে আলোচনাটা খুব জোরালো আলোচনা নয়, কারণ আমরা কবিতা শুনবো, বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসছেন। প্রথমে অনুগল্পের পুরস্কারটা দেব। এখন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অবগুণ্ঠন সাহিত্য সম্মান, এবারে সাহিত্য সম্মানটা 2021 সাল থেকে একটু আটকে গেছিল, তার কারণ করোনা পরবর্তী একটা সমস্যা ছিল এবং আমাদের সকলেরই যারা কমিটিতে আছেন সময় সুযোগ ঠিকঠাক হচ্ছিল না। তো 2021 সালের অবগুণ্ঠন সাহিত্য সম্মানের জন্য মনোনীত হয়েছে পথের আলাপ পত্রিকা। তো পথের আলাপ পত্রিকার প্রায় শুরু থেকেই আমি এই পত্রিকাটিকে চিনি। ওদের অনুগল্প সংখ্যা, সেই লম্বাটে সংখ্যা আপনাদের নিশ্চয় অনেকের কাছে আছে, সেখান থেকেই পত্রিকাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তো তখন থেকেই ভাবনা চিন্তা চলছিল। তারপর ওরা ডোম সংখ্যা করলো, সাইকেল নিয়ে সংখ্যা করলো, ইলিশ নিয়ে সংখ্যা করলো, তারপর এরকম আরও অনেকগুলো সংখ্যা, প্রত্যেকটা সংখ্যায় বিশেষ সংখ্যা আমাদের সংগ্রহে রয়েছে এবং আপনাদেরও কারো কারো সংগ্রহে আছে এবং অসম্ভব ভালো একটা কাজ করছে। এই রকম কাজগুলোকে স্বীকৃতি জানানো খুব দরকার। মানে পুরস্কার দিয়ে আমরা তাদের এই কাজটাকে সম্মানিত করতে চাইছি যে তারা যে কাজগুলো করছে। এবং ছোট পত্রিকার ক্ষেত্রে এতদিনে এই পথের আলাপ পত্রিকা নিজস্ব একটা জায়গা নিয়ে নিয়েছে। আরেকটি পত্রিকা যে পরের বছর আমরা দিলাম সেটা হচ্ছে অবগুণ্ঠন সাহিত্য সম্মান 2022। সেই পত্রিকাটি হচ্ছে খেয়া পত্রিকা। খেয়া পত্রিকা তাহেরপুর থেকে বেরোয়, নদিয়ার তাহেরপুর থেকে। সুব্রত চক্রবর্তী পত্রিকাটি সম্পাদনা করেন। তো সুব্রতদার সঙ্গে আমার অল্প দিনেরই আলাপ, তাও কিভাবে কাটোয়া লিটল ম্যাগাজিন মেলাতে গিয়ে, সেখানে আমি, আমাদের বন্ধু চন্দ্রানী, আমরা সব লিটল ম্যাগাজিন নিয়ে গেছিলাম। সেখানেই সুব্রতদার সঙ্গে আলাপ। একদিন রাত্রিবেলা হোটেলের রুমে প্রচুর আড্ডা দেওয়া হলো, সেখানে ওনারা একটা পত্রিকা দিলেন, আমি সেটা দেখলাম। তারপরেও আরও কয়েকটা পত্রিকা পরপর বেরিয়েছে। মানে এমনটা নয় যে পত্রিকায় আমাদের এর মধ্যে নিন্দুকদের মধ্যে অনেক ব্যাপার আছে যে অমিতাভ দাস যেহেতু নিজে লেখে, যে পত্রিকায় লেখে সে পত্রিকাকে কি পুরস্কার দেয়, বিষয়টা না। যখন পুরস্কার এই পত্রিকাটিকে আমরা ঠিক করেছিলাম তখনও পর্যন্ত আমি এই পত্রিকায় লিখিনি এবং আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে, পরে আমি লিখেছি যে এই পত্রিকাটি ভালো কাজ করছে এবং নীরবে নিভৃতে, কোনো শোরগোল নেই, কোনো নেই, তো কিন্তু কাজ করছে। এবং আমার মনে হয় লিটল ম্যাগাজিন যারা করেন, যারা ভালো কাজ করতে চান, তারা খুব একটা শোরগোল করেন না, কোলাহল করেন না, কাজটা করেন। তো আপনারা যারা খেয়া পড়েছেন বা আগামী দিনে যারা খেয়া পড়বেন, চমৎকার কাজ করেন, খুব বাছাই কাজ করেন এবং লেখার সঙ্গে সুব্রতদা কোনো কম্প্রোমাইজ করেন না। এই দিক থেকে আমি নিজেও ওনাকে খুব সম্মান করি। আমি একটিবার মাত্র লিখেছিলাম ওই পত্রিকায়, কিন্তু চমৎকার কাগজ। লাস্ট সংখ্যাটা বোধহয় একটা সংখ্যা করেছিল মেয়েদের নিয়ে, কবিতা গল্প। তার আগে একটা সংখ্যা করেছে কবি, আমাদের 9 দশকের কবি দেবজ্যোতি রায়কে নিয়ে। বীরেন্দ্রনাথ রক্ষিতকে নিয়ে একটা সংখ্যা করেছেন। আমার কাছে যেগুলো আছে, আমি যেগুলো সম্পর্কে জানি আর কি। তো আমরা আসলে এই যে পুরস্কারটা দিচ্ছি অবগুণ্ঠন পত্রিকার সম্পাদক হিসাবে, এটা আমরা যে খুব বড় কিছু করে ফেলছি এমন কিছু না। আসলে আমি নিজেও ছোট পত্রিকা করি, আমি জানি ছোট পত্রিকা করতে কতটা কষ্ট হয়। মানে মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজটা করে।
এবং প্রকৃত অর্থে বাংলা সাহিত্যের আতুরঘর বলুন আর সাহিত্যের প্রকৃত সৃষ্টি যাই বলুন না কেন, ছোট পত্রিকার হাত ধরে আসে এবং এখনও ভালো সাহিত্য, সেরা সাহিত্য ছোট পত্রিকাতে হচ্ছে এবং আগামী দিনেও হবে বিশ্বাস করি। সেই জন্য আমরা এই দুটো পত্রিকাকে করব, সম্মান জানাবো। এবার প্রশ্ন হচ্ছে অনুগল্প সম্মান। আপনারা অনেকেই জানেন, এতদিনে জেনে গেছেন যে গত 14-15 বছর ধরে অনুগল্প নিয়ে আমি খুব চেষ্টা করছি, আমরা অনেকে চেষ্টা করছি। আমাদের পূর্বজ যারা অনুগল্প নিয়ে করেছেন 7-এর দশক থেকে তারা কাজ করছেন, কিন্তু অনুগল্পের প্রতি আমারও একটা ব্যক্তিগত আগ্রহ ছিল এবং অবগুণ্ঠন পত্রিকা 2011 সাল থেকে অনুগল্প নিয়ে চর্চা করছে। 2012-তে আমি অনুগল্পের একটা গ্রুপ খুলি, সেই গ্রুপে প্রথম লেখে একজন যিনি হচ্ছেন এই যুগান্তর মিত্র, আয়না গল্পের নাম ছিল, তার প্রথম লেখা জীবনের অনুগল্পটি অবগুণ্ঠনেই বেরিয়েছিল। তো এবং তারপর তিনি দীর্ঘ 10 বছর ধরে এই অনুগল্পের অবগুণ্ঠন গ্রুপের সঙ্গেই আছেন, ও প্রচুর চর্চা করেছেন। অনুগল্পকার হিসেবে যুগান্তর মিত্রের একটা নাম আছে এবং তার দুটো বই, দুটো বই বেরিয়েছে অনুগল্পের ওপরে, প্রতিষ্ঠিত লেখক যুগান্তর মিত্র। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে আমাদের কাছে আনন্দের ব্যাপার। আরও অনেকে, এবার প্রিয়াঞ্জলিও অনুগল্প লেখা শুরু করে, এই চর্চা শুরু করে আমাদের অবগুণ্ঠন অনুগল্পের গ্রুপটা থেকে। কেন গ্রুপটার কথা বললাম, ওই গ্রুপ থেকে এই পুরস্কার বাছাই হয়েছে এবং ওই গ্রুপটায় আমরা চেয়েছিলাম অনুগল্পের চর্চা করা, অনুগল্পকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। প্রচুর লেখক অনুগল্পের চর্চায় গ্রুপ থেকে করেছেন, এখন তারা যথেষ্ট প্রতিষ্ঠিত অনুগল্পকার। তো গ্রুপটা হচ্ছে, তাও 2012 সালে সেপ্টেম্বর মাসের 13ই সেপ্টেম্বর করেছিলাম, তাহলে আজকে 12 বছর তো হয়ে গেছে। গ্রুপটা এখনও চলছে, সচল আছে, মরে যায়নি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে ফেসবুকে আমার জানা সম্ভবত দ্বিতীয় গ্রুপ, অনুগল্পের গ্রুপ। আমার আগেও একটি অনুগল্পের গ্রুপ ছিল যেটা সম্ভবত নিহার চক্রবর্তী তৈরি করেছিলেন। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে আমার গ্রুপ, আমাদের গ্রুপ, অবগুণ্ঠন অনুগল্প চর্চার গ্রুপ। তারপরেও আরও কিছু গ্রুপ তো হয়েছে। এখন তো অনুগল্প চর্চা হচ্ছে, এখন অনুগল্পের চাষ হচ্ছে, এটা খুব স্বাস্থ্যকর জায়গা, ভালো জায়গা। আমরা ভালো অনুগল্পের চর্চা করতে চেয়েছিলাম, এখনও চাই ভালো অনুগল্প হোক। সেই জায়গা থেকে গ্রুপে সেই সময় আমরা ঠিক করেছিলাম অবগুণ্ঠন গ্রুপের 5 বছর পূর্তি উপলক্ষে 5 জনকে সম্মানিত করব। কিন্তু নানা কারণে তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা নমিনেশনে রেখেছিলাম, কেউ পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন, কেউ হয়তো গুরুত্ব দেননি, বা কেউ গ্রুপ ছেড়ে বেরিয়েই গেছেন। তো তাদেরকে আমি কি করে সম্মানিত করি বলুন? এবার বাকি যারা ছিলেন তাদের মধ্য থেকে 2 জনকে সেই সময়কার যারা বিচারক বা অ্যাডমিন ছিলেন তারা নম্বর দিয়ে, রীতিমতো নম্বর দিয়ে তাদের অনুগল্পের ভিত্তিতে 2টি পুরস্কার দেওয়া হয়। তারা হচ্ছে যুগান্তর মিত্র এবং প্রিয়াঞ্জলি দেবনাথ। তাদেরকেও আমরা আজকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করব। আমার বলার কথা যেটুকু সেটা হচ্ছে এরপরেও আপনাদের একটা জানাই যে অবগুণ্ঠন সাহিত্য সম্মানের পাশাপাশি আগামী দিনেও আমরা যারা অনুগল্প চর্চা করছে, এটা এখন আর শুধু গ্রুপ ওরিয়েন্টেড নয়, যারা অনুগল্প চর্চা করছেন, ভালো অনুগল্প লেখেন, অনুগল্প দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, এমন যাদের বইটই আমরা হাতে পাবো, তাদেরকেও আমরা আগামী দিনে সম্মানিত করব। অবগুণ্ঠন অনুগল্প সম্মানটা চালু থাকবে, দেবো আর কি, এটাও আমরা দেব। আরও একটা ঘোষণা করছি, আমাদের এটা তো 48তম বৈঠক, 50তম বৈঠক হবে জানুয়ারিতে। আজকে ঘোষণা করব না। 50তম বৈঠকে আমরা যেটা করছি, আমাদের যেই আসরটা হয় অবগুণ্ঠন ছোট গল্পের বৈঠক, সেই অবগুণ্ঠন ছোট গল্প বৈঠক দিন টুকটুক করে 6 বছরের দিকে যাচ্ছে, এটা কম ব্যাপার নয় আর কি। আমাদের এই 4টে মানুষ, আমরা 4 জন মিলে এটা চালাই। তো সেই জায়গা থেকে 50তম বৈঠকে অবগুণ্ঠন সাহিত্য এই ছোট গল্পের বৈঠক সম্মান একজন বিশিষ্ট গল্পকারকে আমরা দেব এবং এটা তারপর থেকে প্রতি বছরই করতে থাকবো আর কি। এই হচ্ছে ব্যাপার, আপনাদের জানানোর এই সুখবরগুলো। এবারে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, হয়তো এর মধ্য দিয়ে আমার সম্পাদকীয় বক্তব্যটাও হয়ে গেল। আর সকলেই এসছেন, যারা এসছেন আমি খুবই আনন্দিত। এবার আমি 2 জনকে ডেকে নেব এখানে, সেটা হচ্ছে যুগান্তর মিত্র এবং প্রিয়াঞ্জলি দেবনাথ, এবং তাদেরকে সম্মান জানানো হবে। গৌতম দত্ত সম্মান উপহার তুলে দিচ্ছে। গৌতম দত্ত যুগান্তর মিত্রকে সম্মান তুলে দিলেন। এবারে হচ্ছে মানপত্রের পালা। মানপত্র, প্রিয়াঞ্জলিকে যে মানপত্রটি দেওয়া হবে সেই মানপত্রটি পাঠ করবেন এবং তুলে দেবেন গৌরাঙ্গ দাস, ক্রাকার পত্রিকার সম্পাদক।
অবগুণ্ঠন অনুগল্প সম্মান 2019 প্রিয় সাহিত্যিক অনুগল্পকার প্রিয়াঞ্জলি দেবনাথ। বাংলা সাহিত্য চর্চা ও অনুগল্পের বিকাশে আপনার গুরুত্ব অসীম। সেই গুরুত্ব স্বীকার করে অবগুণ্ঠন সাহিত্য পত্রিকা আপনাকে অবগুণ্ঠন অনুগল্প সম্মানের জন্য মনোনীত করেছে। এই জন্য আমরা গর্বিত ও আনন্দিত। বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবগুণ্ঠন আপনার এই অনুগল্প চর্চাকে সম্মান করে। আপনার সাহিত্য জীবন আরও শ্রীমণ্ডিত ও সমৃদ্ধ হয়ে উঠুক। বিনীত অমিতাভ দাস, সম্পাদক অবগুণ্ঠন সাহিত্যপত্র, শ্রীনগর, হাবড়া, উত্তর 24 পরগনা। তারিখ 23/11/2024। এবার ওকে তুলে দিন হাতে। আচ্ছা, এবারে এই আরেকটি মানপত্র, এই মানপত্রটি পাঠ করবেন এবং যুগান্তর মিত্রের হাতে তুলে দেবেন বারাকপুর স্টেশন পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট কবি ও গল্পকার রাজদীপ ভট্টাচার্য। অবগুণ্ঠন অনুগল্প সম্মান 2019 প্রিয় সাহিত্যিক অনুগল্পকার যুগান্তর মিত্র। বাংলা সাহিত্য চর্চা ও অনুগল্পের বিকাশে আপনার গুরুত্ব অসীম। সেই গুরুত্ব স্বীকার করে অবগুণ্ঠন সাহিত্য পত্রিকা আপনাকে অবগুণ্ঠন অনুগল্প সম্মানের জন্য মনোনীত করেছে। এই জন্য আমরা গর্বিত ও আনন্দিত। বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবগুণ্ঠন আপনার এই অনুগল্প চর্চাকে সম্মান করে। আপনার সাহিত্য জীবন আরও শ্রীমণ্ডিত ও সমৃদ্ধ হয়ে উঠুক। বিনীত অমিতাভ দাস, সম্পাদক অবগুণ্ঠন সাহিত্যপত্র, শ্রীনগর, হাবড়া, উত্তর 24 পরগনা। এবারে হচ্ছে স্মারক সম্মান প্রদান। এই দুইজনের হাতেই, প্রিয়াঞ্জলি দেবনাথ এবং যুগান্তর মিত্রের হাতে স্মারক সম্মান তুলে দেবেন বিশিষ্ট কথাকার ও ঔপন্যাসিক অনিন্দিতা মণ্ডল। যারা পুরস্কার পেলেন তাদের অনুভূতিটা আমরা একটু শুনে নিতে চাই। প্রথমে প্রিয়াঞ্জলি বলুক, তারপর যুগান্তরদা বলবেন। নমস্কার। এখানে উপস্থিত সকল সাহিত্য বন্ধুদের আমার শ্রদ্ধা। প্রত্যেকেই আমার বয়োজ্যেষ্ঠ। তো যেটা বলার, অবগুণ্ঠন অনুগল্পর যে সম্মাননা, সালটা 2019। তখন আমি সবে নতুন অবগুণ্ঠন গ্রুপে লেখালেখি শুরু করেছি। তখনও অবগুণ্ঠনের সঙ্গে আমি যুক্ত নই। নিয়মিত চর্চা করতাম অবগুণ্ঠন অনুগল্প চর্চার গ্রুপে, এবং সত্যি কথা বলতে অনুগল্প চর্চার গ্রুপ থেকেই আমার অনুগল্প লেখা শেখা। তো তারপরে সেই সময় বিচারক মণ্ডলীরা আমাকে পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। তার জন্য আমি অবগুণ্ঠনের কাছে এবং বিচারক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে অবগুণ্ঠনের সাথে আমি এত অন্তরঙ্গভাবে যুক্ত হওয়া সত্ত্বেও কেন আমি পুরস্কার পাচ্ছি। সেই সময় আমি অবগুণ্ঠনের সাথে একেবারেই যুক্ত ছিলাম না। অবগুণ্ঠন অনুগল্প চর্চা গ্রুপে লেখালেখি সবে শুরু করেছি এবং নিয়মিত লিখছি। তারপর 2021 থেকে অবগুণ্ঠনের সাথে যুক্ত হই এবং সম্পাদক মণ্ডলীতে যুক্ত হই। তো যাই হোক, 5 বছর আগে সেই পুরস্কার আজকে পেলাম, ভীষণ আনন্দ হচ্ছে। আমি অবগুণ্ঠনের কাছে কৃতজ্ঞ এবং অমিতাভ দার কাছেও কৃতজ্ঞ। ধন্যবাদ। নমস্কার। এখানে যারা আছেন বয়স অনুসারে যথাস্থানে আমার শুভেচ্ছা ও প্রণাম পৌঁছে যাক। এখানে এই যে পুরস্কার, যে কোনো পুরস্কারই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা বহুল কথা আবার উচ্চারণ করলাম। অনুগল্প এতদিন ধরে চর্চা করছি। আমার এই অনুগল্প চর্চার পেছনে বা লেখালেখির মাঝখানে দীর্ঘদিন লেখালেখির বাইরে ছিলাম, লেখালেখির পেছনে এই অমিতাভ এবং সঞ্জয় ঋষির গুরুত্ব আছে, আমি সবসময় স্বীকার করি সেটা।
আবার লেখাতে ফিরতে পেরেছি। আমি খুব আনন্দিত, আপ্লুত এই পুরস্কার পেয়ে। যেহেতু অনুগল্পের পুরস্কার, তাই একটি ছোট্ট গল্প বলি। এই গল্পটি অন্য জায়গায়ও বলেছি আমি। সেটি হলো বোরহেসের লেখা একটি গল্প। গল্পটি এই রকম যে এক রাজ্যের দুই দৌড়বীর ছিল, দুটো আলাদা আলাদা জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায়, এবং সেই দৌড়বীররা সবসময় প্রথম হন, তারপরে দ্বিতীয় তৃতীয় অনেক পরেই। রাজার কানে যথারীতি কথাটি গেল। রাজা দুই দৌড়বীরকে ডেকে পাঠালেন। রাজবাড়ির সামনের ময়দানে একদিন দৌড় শুরু হলো রাজার নির্দেশে। দৌড় শুরু হওয়ার আগে রাজা বললেন যে, কোতোয়ালকে ডেকে বললেন, এদের দুজনের মাথা নামিয়ে দাও। যথারীতি মাথাটা নামিয়ে দেওয়া হলো এবং তারা তাদের শরীর স্পর্শ করে, তাদের আগেই বলা ছিল সেইভাবে ওদের দৌড় শুরু করতে বলা হলো। ওরা দৌড় শুরু করলো। বোরহেস লিখছেন, এই হতভাগারা জানলো না কে প্রথম আর কে দ্বিতীয় হলো। যথারীতি একজন হুমড়ি খেয়ে আগে পড়লো, আরেকজন পরে। তো আমরাও এইভাবেই লেখালেখির মধ্যে যারা আছি, সেইরকমভাবে আমরা দৌড়ে যাচ্ছি। সেই 400 বছরের বেশি আগে থেকে শেক্সপিয়ার দৌড়েছেন, রবীন্দ্রনাথ দৌড়চ্ছেন, জীবনানন্দ দৌড়চ্ছেন, সুকান্ত ভট্টাচার্য দৌড়চ্ছেন, কিন্তু সুকান্তর অভন্য হৃদয়ে বন্ধু অরুণাচল বসু মুখ থুবড়ে পড়েছে। আমরা জানি না কে কবে কোথাও মুখ থুবড়ে পড়ব, কোন অভাগার মতো। মহাকাল তার হিসেব রাখবে। আমাদের কাজ লিখে যাওয়া, আমরা লিখে যাব। আমি আবার অবগুণ্ঠনকে, সম্পাদক অমিতাভকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার একটি বোন যার সঙ্গে আমি পেলাম, সেই প্রিয়াঞ্জলিকেও আবার আমি অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। গল্প পাঠ করবেন চন্দানী বসু। এই গল্পটিও অবগুণ্ঠনে আমি বেছে নিয়েছি এই জন্যই। অবগুণ্ঠনে প্রথম লাইনটা দেওয়া হয়েছিল অনুগল্পের আসরেই, আমরা পরে ওই একটা লাইন ধরে ডেভেলপ করেছিলাম। তো সেই গল্পটাই আমি আজকে পড়ছি। মানে দীর্ঘদিন ধরে অবগুণ্ঠনের অনুগল্প চর্চার সঙ্গে আমরা জড়িয়ে, তাই আজকে মনে হলো যে সেখান থেকে সেই গল্পটাই আমরা পড়ি। এর প্রথম লাইনটা কিন্তু অবগুণ্ঠন থেকে আমাদের দেয়া হয়েছিল, পরবর্তী ডেভেলপটা আমরা করেছিলাম গল্পে। গল্পের নাম টিকটিকি। কারেন্ট নেই 3 দিন ধরে। মোমবাতি জ্বালিয়ে রাতে খেতে বসেছিল ওরা 3 জন। বউ সবে ভাত বেড়েছে কালুর থালায়, ওপর থেকে একটা টিকটিকি শটান ওর পাতে। হারাম জাদি, 3 দিন পর খেতে বসেছি বলে চিৎকার শেষ না হতেই বাইরে বেশ কয়েকটা বুটের আওয়াজ। কালু, দরজা খোল, 3 দিন ধরে খাটিয়ে মারছিস। আমরা কি তোর শ্বশুর না বাপ? মর্গে 2টো বডি পড়ে আর এখানে বসে খ্যাটন হচ্ছে। কালু দিন 3 বাড়ি ছিল না। এমন মাঝে মাঝেই হয়, বস ডাকলে এদিক ওদিক মাল পাচার করতে যেতে হয়। বেশ কিছু পয়সা আসে তখন হাতে। গিলে এলে বউ তখন বেশি চেল্লায় না, নইলে তো শালির গলার চোটে কাকচিল বসে না এই বস্তিতে। 5 বাবুদের বাড়ির ঠিকে কাজ করে বিবি একেবারে ধরাকে সরা দেখেন। এখন আবার পেটেরটাকেও নিয়ে যায়, বলে তার সঙ্গে না থাকলে নাকি চুল্লু গিলতে শিখবে। বাবুদের বাড়িতে আবার কোন পীড়িতের কে নাকি ওকে স্কুলে ভর্তি করে দিয়েছে। কারেন্ট নেই এমনিতেই, ভাতের পাতে পড়লো টিকটিকি, মেজাজটা গেল চটকে। তার মধ্যে কে বাপ শ্বশুরকে ডাকে। বাইরে বেরিয়ে আসে কালু। কে রে? ও স্যার আপনি? মানে কি স্যার, আমি কি করেছি স্যার? 2টো লাশ রেল লাইনে পরশুদিন কাটা পড়েছে, একটা মেয়ে ছেলে আর একটা বাচ্চা। তোকে যেতে হবে। স্যার আমি ওসব খুনটুন পারি না, সত্যি বলছি, বিশ্বাস যান। আমি ওই একটু আধটু মালপত্র এদিক ওদিক করি, মাইরি বলছি স্যার। তোকে মর্গে যেতে হবে, তোর বউ বাচ্চারে হারামি। কালু ছুটতে আবার ঘরে ঢোকে। ফাঁকা ঘরে মোমবাতির আলোয় কালু দেখতে পায় একটা ভাতের থালায় তখন শুধু টিকটিকিটা ভাত চাটছে। নমস্কার। আমরা গল্প শুনলাম, এরপর আমরা শুনে নেব রাজদীপ ভট্টাচার্যের কবিতা। আমি অনুগল্প লিখি না, খুব কম লিখি, তার মধ্যে থেকে একটি শোনাচ্ছি। আমাকে অমিতাভ অনুগল্পের কথাই বলেছিলেন। যাই হোক, নাম অপেক্ষা। কখন চোখ লেগে এসেছিল টের পাইনি। ঘুমের মধ্যে বুঝতে পারছিল ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। জানলা দিয়ে উঁকি মেরে দেখলো একটা ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মের বোর্ড থেকে স্টেশনের নামটা পড়তেই একটা জমাট ভিজে মেঘ গ্রাস করে নিল সুব্রতকে।
ক্রমশ ভিজে যেতে লাগলো ওর পোশাক, সারা শরীর। কলেজে রূপসার সঙ্গে কত আশ্চর্য ভাবনায় মেতে থেকেছে এক সময়। বেশ গ্রামের স্কুলে পড়াবে দুজনে, ধানক্ষেত, লাল আঁকাবাঁকা রাস্তা, সেখানে একরত্তি বাড়ি, কিংবা ছোট্ট স্টেশনের স্টেশন মাস্টার হবে সুব্রত। সারাদিনে 2-4টে ট্রেন, প্ল্যাটফর্মের প্রান্তে লাল রঙের কোয়ার্টার, সামনে হলুদ পলাশের গাছ, পার্কে বসে এসব আকাশ কুসুম পাগলামি ভর করত মেয়েটার মাথায়। সুব্রত জানুতে কনুই দিয়ে আদুরে সুরে বলতো, সেই স্টেশনের নামটা তুই পাল্টে দিবি তো? কি নাম হবে শুনি সেই স্টেশনের? কি আবার? আমার নাম রূপসা। উফ, লাগছে তো, ওঠ আগে বল নাম পাল্টে দিবি। দেবো বাবা, দেব। কলেজ শেষে ইউনিভার্সিটি, এমনই শত সহস্র ভাবনা ধূপের ধোঁয়ার মতো ঘিরে রাখত দুজনকেই। তারপর যা হয় কবি কবেই লিখে গেছেন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, আর সুরঞ্জনা অপরিচিত যুবকের হাত ধরে। অবশেষে প্রাইমারি স্কুলে চাকরি পেল সুব্রত। ততদিনে নাকচাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। বাবা চলে গেলেন, বাড়িতে শুধু মা। তাকে নিয়েই ফিরছিল ভেলোর থেকে। ক্যান্সার, অ্যাডভান্স স্টেজ। শেষ মুহূর্তে টিকিট কাটায় মায়ের কনফার্ম হলেও ওর আরএসি। সারা রাত ঘুম হয়নি। বালেশ্বর পেরুতেই ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলতেই এই অচেনা স্টেশন রূপসা। ভালো করে তাকিয়ে চারপাশটা দেখে সুব্রত। ওর কম্পার্টমেন্টের সামনেই একটা টিউকল, পিছনে লাল রেল কোয়ার্টার, উঠোনে শাড়ি শুকোচ্ছে। নরম ধোঁয়া ধোঁয়া মেঘ ক্রমশ ওকে ভিজিয়ে দেয়। হঠাৎ ট্রেনটা নড়ে ওঠে, চাকায় তরঙ্গ জাগে। মেঘের ভিতরে সাঁতার কাটতে কাটতে সুব্রত ক্রমশ দূরে সরে যাওয়া সেই টিউকলের পাশে আবিষ্কার করে একটা পলাশ গাছ, যার নিষ্পত্র কালো ডালে মুঠো মুঠো হলুদ পলাশ ফুটে আছে। তীব্র গতিতে অরণ্য, পাহাড়, নদী, সেতু পেরিয়ে এগিয়ে চলে ট্রেন। সুব্রত ভাবতে থাকে স্টেশন, লাল কোয়ার্টার, হলুদ পলাশ গাছ। ধন্যবাদ সবাইকে। আমরা শুনে নিলাম অপেক্ষা এবং টিকটিকি, এই দুটো অনুগল্প নিয়ে আলোচনা করবেন গৌতম দত্ত। চরিত্র নির্ভর অনুগল্প লেখাটা ভীষণ টাফ, মানে পার্টিকুলার একটা চরিত্রকে শুধু রিপ্রেজেন্ট করবে গল্পটার মধ্যে। আমি দেখেছি মানে অনুগল্প বেশিরভাগ পড়তে গিয়ে গল্পগুলো কাহিনী নির্ভর বেশি হয়েছে। মানে গল্প এখানে ভালো মন্দের বিচারে যাচ্ছি না, গল্প চরিত্র নির্ভর হচ্ছে নাকি গল্পটা কাহিনীটা চমক দিয়ে সেটা আমাদেরকে বেশি ভাবাচ্ছে। অনুগল্প বেশি পড়তে গিয়ে আমি দেখেছি যে কাহিনী নির্ভর অনুগল্প বেশি লেখা হয়ে থাকে। আমি নিজেও হয়তো মাঝে মধ্যে যদি অনুগল্প লিখে থাকি তাতেও তাই হয়েছে। কিন্তু আজকে যে দুটো গল্প পড়লাম আমরা শুনলাম, এই দুটো গল্পে চরিত্র নির্ভর অনুগল্পর মতোই আমার মনে হলো। বিশেষ করে রাজদীপদার গল্পটা, কারণ রাজদীপদার গল্পে একটা ব্যর্থ প্রেম, আবার ব্যর্থ প্রেম, আমার মতে প্রেম ব্যর্থ বলে কিছু হয় না, এটাও আমি মানি না। একটা প্রেমের গল্প শুনলাম, প্রেম কখনো ব্যর্থ হয় না। তার কারণ হচ্ছে প্রেম একপক্ষীয় হোক বা দু তরফ থেকেই হোক, প্রেমটা প্রেমই সত্যি, সেটার পরিণতি যাই আসুক। রূপসার সঙ্গে সুব্রতর ওই যে স্টেশনে দাঁড়িয়ে যে ঘন কুয়াশা মেঘটা এলো, ওই যে হলো, আমার মনে হলো প্রেমটা ওইখানেই প্রেমটা একটা চরম অনুভূতি দুটো চরিত্রের মধ্যে এলো। সেটা প্ল্যাটফর্মের নাম হোক আর সুব্রতর মনের মধ্যে তোলা ঘন কুয়াশা বা মেঘ হোক। আর চন্দ্রানিধির যে গল্পটা শুনলাম, এই গল্প মানে চন্দ্রানিধির গল্পটার নাম ছিল টিকটিকি। চন্দ্রানিধির গল্পটার মধ্যে 3 শব্দটা খুব জোরালোভাবে এসছে। 3 দিন, 3টে চরিত্র, 3 দিন ধরে কারেন্ট অফ, মানে 3 কথাটা বড্ড এসছে। হ্যাঁ, যে কোনো একটা জিনিসের মধ্যে সেটার মধ্যে জটিলতা বা সেটার মধ্যে দ্বন্দ্ব 3 থাকলে পরে দ্বন্দ্বটা খুব ভালোভাবে আনা যায়। এইখানেও এই চন্দ্রানিধির গল্পের মধ্যে বেশ একটা মানে নিম্নবিত্ত বা বলতে পারি সমাজে উপেক্ষিত যারা, অথচ মানে দুমুঠো খাওয়ার জন্য যারা বসে থাকে, যাদের কাছে
বেঁচে থাকা মানে শুধু খাওয়া পড়াটাই একটা বেঁচে থাকার প্রধান, তাদের কাছে রাতের বেলায় সে যখন খেতে বসে বাড়িতে লোক ডাকতে আসছে, 3 দিন কারেন্ট নেই, মানে গল্পটা বলতে গেলে না আসলে অনেকটা বলতে হয়। গল্পটা আমাকে আরও 2-3 বার পড়লে পরে আমি সেভাবে গল্পটাকে বলতে পারি। আমার মনে হচ্ছে অনেক জায়গায় হয়তো মিস করে যাচ্ছি, এখন বলার সময় মাথায় আসছে না। গল্পটার মধ্যে কারেন্ট অফ এই কথাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে সে হয়তো মানে নিজে মনে মনে ভাবছে যে চরিত্রগুলো তার সামনে রয়েছে, তার বউ আর তার মেয়ে ছেলে সামনে রয়েছে, অথচ তারা দুজনে যে রেলে কাটা পড়েছে, এই যে কি একটা নির্মম সত্যি। মানে সে জানে যে তার ছেলে বা মেয়ে হয়তো বাইরে গেছে, মারা গেছে, আবার হয়তো জানে না। মানে একটা অদ্ভুত, এখানে আমার মনে হয়েছে যে চরিত্র নির্ভর গল্প এটাও। তা এই দুটো গল্প আমার ভালো লেগেছে। এই গল্প শুনে যেটুকু আমি প্রতিক্রিয়া দেওয়ার সেটুকু দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ গৌতম দাকে। আমরা আসন গ্রহণ করুন। এরপরে আমরা ডেকে নেব অনিন্দিতা মণ্ডলকে। অনিন্দিতাকে সম্মান জ্ঞাপন করছেন তানিয়াদি অবগুণ্ঠনের তরফ থেকে। আমাদের অনিন্দিতা মণ্ডল দিকে অবগুণ্ঠনের তরফ থেকে তানিয়া ব্যানার্জি দি সম্মান জ্ঞাপন করছেন। আমি উত্তরীয় পড়ানোর জন্য ডেকে নিচ্ছি প্রিয়াঞ্জলি দেবনাথকে। পথের আলাপ থেকে চমকদাকে উত্তরীয় পড়ানোর জন্য প্রিয়াঞ্জলি সুব্রতদাকে উত্তরীয় পড়াচ্ছে প্রিয়াঞ্জলি দেবনাথ। আবার তানিয়াদিকে ডেকে নেব। তানিয়া ব্যানার্জি উপহার প্রদান করবেন অবগুণ্ঠন প্রকাশনার বই এবং এটা গণেশ। এটা খেয়া, আচ্ছা, খেয়া পত্রিকার সম্পাদক। এটি পুস্তক, একটি ছোট্ট গণেশ। অবগুণ্ঠন সাহিত্য সম্মান 2022। প্রিয় সাহিত্য বন্ধু, বাংলা সাহিত্য চর্চা ও ভাষার বিকাশে ছোট পত্রিকা হিসেবে খেয়ার গুরুত্ব অসীম। সেই গুরুত্ব স্বীকার করে অবগুণ্ঠন সাহিত্য পত্রিকা এই পত্রিকাকে অবগুণ্ঠন সাহিত্য সম্মানের জন্য মনোনীত করেছে। এই জন্য আমরা গর্বিত ও আনন্দিত। বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবগুণ্ঠন খেয়ার কাজগুলিকে সম্মান করে, পত্রিকার আরও শ্রীবৃদ্ধি কামনা করে। বিনীত অমিতাভ দাস, সম্পাদক, অবগুণ্ঠন সাহিত্যপত্র। পথের আলাপের মানপত্র পাঠ করবেন গৌতম দত্ত। আমি গৌতম দত্তকে একটু ডেকে নেব। অবগুণ্ঠন সাহিত্য সম্মান 2021। প্রিয় সাহিত্য বন্ধু, বাংলা সাহিত্য চর্চা ও ভাষার বিকাশে ছোট পত্রিকা হিসেবে পথের আলাপের গুরুত্ব অসীম। সেই গুরুত্ব স্বীকার করে অবগুণ্ঠন সাহিত্য পত্রিকা এই পত্রিকাকে অবগুণ্ঠন সাহিত্য সম্মানের জন্য মনোনীত করেছে। এই জন্য আমরা গর্বিত ও আনন্দিত। বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবগুণ্ঠন পথের আলাপের কাজগুলিকে সম্মান করে, পত্রিকার আরও শ্রীবৃদ্ধি কামনা করে। বিনীত অমিতাভ দাস, সম্পাদক, অবগুণ্ঠন সাহিত্যপত্র, শ্রীনগর, হাবড়া, উত্তর 24 পরগনা। তারিখ 23/11/2024। সম্মান প্রদান করছেন অমিতাভ দাস।
খেয়া পত্রিকাকে স্মারক সম্মান প্রদান করছেন অমিতাভ দাস। আমি তেমন একটা বলতে পারি না, বলার অভ্যেস নেই। তো আজ একটা দুঃখের দিন। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন অরুণ কুমার চক্রবর্তী চলে গেলেন। একটা মজার ঘটনা বলি, সেটা হবে 81-82 সাল হবে। জয় গোস্বামী তখন রানাঘাটে থাকতেন, আমি ওনার বাড়িতে যেতাম, সকালে বিকালে যখন খুশি যেতাম। একদিন গিয়ে দেখছি খালি গায়ে একটু মোটা সোটা ফর্সা এক ভদ্রলোক নাচছে আর কবিতা পড়ছে। জয় গোস্বামী একটা খাটের উপরে বসে বসে সেসব কথা, সেসব কবিতা উনি শুনছেন, উপভোগ করছেন। তো সেই অরুণ কুমার চক্রবর্তী অদ্ভুত করে তার ঠিকানা বলতেন। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনি কোথায় থাকেন? উনি খুব সুন্দর করে বলেছিলেন, অরুণ কুমার চক্রবর্তী, সুখ সনাতন তলা, চুঁচুড়া, হুগলি। তো সেই যে ওনার বলার যে ভঙ্গি, তার যে অনুরণন, সেটা আমার এখনও মনে আছে। তারপর বহু বছর পর, 4-5 বছর আগে, একাডেমি অফ ফাইন আর্টসে আমার এক বন্ধু তার একটা ছবির প্রদর্শনী করেছিলেন, সেখানে উনি গিয়েছিলেন। সেখানে দেখা তো উনি আমাকে ভুলে গেছেন, কিন্তু ওনার চেহারা তো ভোলা যায় না। ওনাকে আমার মনে ছিল। কাছে গিয়ে বললাম, অরুণ কুমার চক্রবর্তী, সুখ সনাতন তলা। হেসে দিলেন, আপনি কে গো? আমি বললাম, আমি অমুক লোক। খুব আনন্দ পেয়েছিলেন, জড়িয়ে ধরেছিলেন যে এত বছরে ওনার কথা এইভাবে মনে আছে। অদ্ভুত কবিতা, সেই সময় স্পষ্ট করে আমার খেয়াল নেই। একটা কবিতার লাইন আমার এখনও খেয়াল আছে, সেটা কত বছর আগে, 81-82 সাল। ঘোড়ার পায়ে গতির নুপুর, কি অপূর্ব লেগেছিল সেই অংশটুকু। আমার পুরো লাইন আমার আর খেয়াল নেই, কবিতার তো প্রশ্নই ওঠে না। বলেই জয়দাকে প্রশ্ন করেছিলেন, ও জয়, শক্তি কি এরকম করে কখনো লিখেছে? জয়দা হেসে দিয়েছিলেন, হেসে দিয়ে বলেছিলেন, তো ঘোড়াটা কে গো অরুণদা? তো অরুণদা খুব গম্ভীর হয়ে গেছিলেন। এটা বলছি এই কারণে, এগুলো কিন্তু ঘটনা। একটা মানুষ চলে গেছে, তো কত মানুষের সঙ্গে উনি মিশেছেন। যেখানেই আমি গিয়েছি অরুণদাকে দেখেছি সেখানে, কিন্তু সামনাসামনি হয়েছে এই দুবারই, দূর থেকে দেখেছি। তো কত মানুষের কত কথা, কত স্মৃতি আছে। কিন্তু একটাই দুঃখের কথা, ভীষণ ভালো কবিতা লিখতেন উনি, সব কিছু ছাপিয়ে গিয়েছিলেন ওনার সেই গানটা, অদ্ভুত গানটা, যেন উনি সেই গানেরই কবি। এটা আমাকে মধ্যে মধ্যে খুব পীড়া দেয়। যাই হোক, আর খেয়ার কথা, সেটাও একটা গল্প দিয়ে বলি। বোধহয় 2017 সালটাল হবে, তখন আমাদের বীরেন রক্ষিত সংখ্যার কাজ চলছে। প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক প্রশান্ত মাঝি, ওনার কাছে দরকার ছিল কিছু ছবি টবি আছে এরকম আমি শুনেছিলাম। ওনাকে ফোন করে চলে গিয়েছিলাম। উনি বললেন, আমাদের একটা ফাংশন আছে, আপনি চলে আসুন। তো গিয়ে আমি দেখলাম সেখানে জয় গোস্বামী উপস্থিত আছেন, শঙ্খবাবু উপস্থিত আছেন, আরও অনেক গেস্ট তো ছিলেনই। জয় গোস্বামী অদ্ভুত কতগুলো কথা বলেছিলেন। একটা প্রসঙ্গ আছে বলেই বলছি আর কি। বলেছিলেন যে ক্রিকেট ম্যাচে, ক্রিকেট তো খেলা হয়, খেলার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে টিকে থাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। টিকে থাকলে কিছু না কিছু রান আসবে। একদম শুধু ক্রিকেটের উপরে বলে গেলেন জয় গোস্বামী, কবিতার কোনো পংক্তি তার আলোচনার মধ্যে আসেনি, শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করে গেলেন। অদ্ভুত সে আলোচনা আমার এখনও মনে আছে। যে কথাটা আমার খুব মনে পড়ে সেটা হচ্ছে টিকে থাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ছোট ছোট ছেলে ওরা এই যে লিখছে, অমিতাভ লিখছে, প্রিয়াঞ্জলি লিখছে, ওদের সঙ্গে আমার আলাপ খুব বেশি দিনের না, কিন্তু ওরা লিখছে। ফেসবুকে ওদের লেখা আমি পড়ি, আমি মধ্যে মধ্যে চমকে উঠি। অমিতাভ বোধহয় কয়েকদিন আগেও একটা ছোট গল্প পোস্ট করেছিল, অদ্ভুত। আমি বলেছিলাম দারুণ গল্প। তো ওরা লিখছে, তা আমি আশা করব টিকে থাকতে হবে।
আমার 20-21 বছর হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে শুধুমাত্র এদের সঙ্গে আমি মিশবো বলে পত্রিকাটা করেছি। পত্রিকাটা ওটা একটা ফাঁদ, ওরা আসবে আমার কাছে, পত্রিকা থাকলে আমি ডাকবো, এবার পত্রিকা আছে ভাই তোমার লেখা দিতে হবে। এই একটা সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্কের মধ্য দিয়ে আমি ওদের কাছে একটু যেতে পারবো, এই ছিল মূল উদ্দেশ্য। তো আমি টিকে থাকার চেষ্টা করেছি জয় গোস্বামীর সেই বক্তব্যের মতো। টিকে আছি, এখন আমার 66 বছর বয়স, এখনও টিকে আছি। রান পাই আর না পাই জানি না, তবে 2-1টা হাততালি মধ্যে মধ্যে আসে। এই যে অমিতাভ করে হাততালি দিচ্ছে, আমি সত্যিই আমার খুব আনন্দ হচ্ছে। আমি খুব মানে ভেতরে ভেতরে একটা গর্ব অনুভব করছি যে যাক ঠিক আছে, আমি টিকে তো আছি। 2-1টা রান যদি আসে, খুচরো খারাপ কি, আসুক। সকলকে ধন্যবাদ জানাই, আনন্দে থাকবেন সবাই। সুব্রত দা খুব সুন্দর করে ওনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করলেন। আমি এরপর চমকদা কাছে যাব। চমকদা, আপনি আপনার অনুভূতি আমাদের সাথে একটু ভাগ করে নিন। নমস্কার। প্রথমেই অবগুণ্ঠন সাহিত্যপত্রের কাছে কৃতজ্ঞ, ভালোবাসা। আজকে ডবল পুরস্কার বা ডবল সম্মান দেওয়ার জন্য। তার আগে একটু বলি, অনিন্দিতাদি আমি কিন্তু চেয়ারে বসতে পেরেছি। অনিন্দিতাদির বক্তব্য ছিল আমি যতবারই এ বাড়িতে আসি নিচে বসি, চেয়ারে বসতে পেরেছি। প্রথম সম্মান সামনে অমিতাভ দ্বারা রেখেছেন, আর দ্বিতীয়টি অলরেডি মানে রাউন্ড যে কতবার হয়েছে জানি না, এ বাড়িতে আসলেই হয় আর কি। চা দিয়ে শুরু হলো, তারপরে একের পর এক আসতে থাকলো, আমি জানি না আরও আসবে কি না। হ্যাঁ আসুক, যত আসবে তত আমাদের পুরস্কারের ঝুলি বাড়বে। পথের আলাপ সম্পর্কে সবাই জানেন আর কি, আমরা একেবারেই সাহিত্যের লোক নই। আমি এখানে চেয়ারে বসে আছি, আর ওপাশে একটি লোক নিচে বসে আছে, এরকম এক একজন এক এক জায়গার। কেউ হয়তো নদিয়ার চাপড়ার, কেউ হয়তো বিরাটি, একেবারেই সাহিত্যের লোকটোক নই। আমরা চাকরি করতে যেতাম কালনা বলে একটা শহরে, একসঙ্গে ট্রেনে যেতাম। তো ট্রেনে তখন সদ্য সিঙ্গেল লাইন থেকে ডবল লাইন হয়েছে, তাতেও ট্রেন যথেষ্টই সময় নেয়, প্রায় ঘন্টা দেড়েক, 1.25-2 ঘন্টা লাগিয়েই দিত। তো এই 1.25-2 ঘন্টা সময় ট্রেনে যারা কাটোয়া লোকালে যাতায়াত করেছেন, প্রিয়াঞ্জলির বাড়ি ওপাশে, ওরা খুব ভালো জানে যে কাটোয়া লোকালে নাকি বলা হয় ঘুম থেকে উঠে পড়লে, একবার ট্রেনে উঠে পড়লেই হলো, ব্রাশ থেকে শুরু করে ভাত পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। হ্যাঁ, তো সব কিছু আপনি যে কোনো লাইনে যান, আপনি মিষ্টি পেলেও পেয়ে যেতে পারেন। কাটোয়া লাইনে মিষ্টি পাবেন, মিষ্টির সঙ্গে আপনাকে জল খাওয়াবে। হ্যাঁ, তো হ্যাঁ, ওই তো মোহনভোগ খাওয়ানোর পর ওই টিনের ক্যান থেকে জল খাওয়াবে। কিন্তু তা সত্ত্বেও 1.25-2 ঘন্টা সময়, মানে 1.25-2 ঘন্টা যাওয়া এবং 1.25-2 ঘন্টা আসা আমাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতো। এতক্ষণ কখন বাড়ি যাব আর কখন অফিস যাব। তো সেই জায়গা থেকে আমরা যারা এই চাকরি বাকরি করতে যেতাম, আমি আছি, জয়ন্তদা বসে আছে সামনে, তারা কিছু একটা করতে হবে দিয়ে প্রথমে পিকনিক শুরু হলো, তারপরে আমরা ম্যাগাজিনটা করা শুরু করলাম। তখন খুব মানে সততার সঙ্গে বলছি, কি লিটিল ম্যাগাজিন আর কি ম্যাগাজিন আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। ঠিক স্কুলের কোশ্চেন পেপার যেরকম হয়, 4টে পাতা স্টেপেল করে দিয়ে সেই করে দিয়ে আমাদের প্রথম সংখ্যা বেরিয়েছিল। পরবর্তীকালে আপনাদের সবার সঙ্গে যোগাযোগ হয়, আস্তে আস্তে আমরা এই জগৎটাকে চিনতে পারি এবং আস্তে আস্তে আমরা কাজ করা শুরু করি। এই কাজটা বা এই সম্মানটাও আজকে আমার বা আমাদের নয়, পথের আলাপের নয়, এখানে যারা কাজ করছেন প্রত্যেকের পত্রিকার জন্য এই সম্মানটা। আমাদের কেউ নেই দাদা, কেউ ওইসব সম্মান টম্মান কেউ দেয় না। এই যে লোকজন ডেকে নিয়ে এসে আজকে চেয়ারে টেয়ারে বসিয়ে দুটো কথা বলতে দিয়েছে, এটা বিশাল ব্যাপার। আপনি যেখানেই যাবেন, হয় লবি আছে নয় মাল্লু আছে, টাকা দিতে হবে। এই পুরস্কারটার কথা আজ থেকে 3-4 বছর আগে যখন অমিতাভ দা আমাকে ফোন করেছিল, তখন আমি বারাসাতে অফিসে এমন একটা জায়গায় যেখানে নেটওয়ার্ক লাগছে না, দেওয়ার পর ও বলে গেল যে হ্যাঁ তোমাদেরকে পত্রিকাকে আমরা এরকম সম্মান টম্মান দেবো। আমি হ্যাঁ বলেও অফিসে আছিস, হ্যাঁ বলেও রেখে দেওয়ার পর মনে হলো যে কি বললো এটা, যে সত্যি দেবে তো, কেন সত্যি দেবে এবার সেটাও বলি। হঠাৎ করে একটি পত্রিকা বললো পথের আলাপকে পুরস্কার দেবে, তারা ফেসবুকে পোস্ট সব করে দিল। 5 বছর হয়ে গেছে, তারাও ট্যাফু করে না, আমরাও চুপচাপ আছি। আমি এটা অমিতাভ দাকে অবিশ্বাস করছি না, কিন্তু এই যে লোকটি যে ফোন করে বলল যে তোমাদেরকে দেব, এই যে দেওয়ার কথাটা কেউ বলবে না আজকে আপনাকে।
আপনি যখন স্টেজে উঠবেন আপনাকে কত তাড়াতাড়ি নামাতে হবে সেটা সবাই আমরা জানি, কিন্তু তুলবার কাজটা এটা কেউই করে না। আর পথের আলাপের আরেকটা বিশেষত্বর কথা যারা পড়েছেন তারা জানেন, সম্ভবত একমাত্র পত্রিকা যেখানে সম্পাদক হিসাবে কারোর আলাদা করে নাম লেখা থাকে না। আমাদের মনে হয়েছে যে পত্রিকাটা চালানোর জন্য যে টাকাটার দরকার হয় সেই টাকাটা যে লোকটা জোগাড় করে দিচ্ছে সে মানে মেরে কেটে হয়তো বছরে 2টো বই পড়ে, কিন্তু তারও গুরুত্ব আছে, তারও এই সম্পাদনার কাজ যে বা যারা করে থাকুক তাতে ওই টাকাটা না আসলে আমি পত্রিকাটা করতে পারতাম না। তো এই সম্মানটা যেভাবে সমস্ত লিটল ম্যাগাজিনের সম্পাদকদের, লিটল ম্যাগাজিনের কর্মীদের, ঠিক সেই রকমভাবে এই মানুষগুলো যারা পথের আলাপের সঙ্গে লেগে আছে, লেপ্টে আছে। আর শেষ করব একটাই কথা বলে, সামনে রাজীবদা আছে, আরও অনেকে আছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে, কারণ পথের আলাপের তরফে লেখা সংক্রান্ত ব্যাপারটা আমি যোগাযোগ করি এবং তাদেরকে তাড়া দিয়ে লেখা নিয়ে কাটাকাটি করাই, কাটাকাটি করে আবার লেখা নিয়ে আবার এরকম চলতেই থাকে। তো এই তাড়া দেওয়া বা এই চাপ দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই চাপ দেওয়াটা চলবে। ধন্যবাদ। ধন্যবাদ চমকদাকে। আমরা পথের আলাপ আর খেয়ার দুজনের অনুভূতি শুনে আমার একটা কথাই মনে হলো যে আমরা পত্রিকা করতে এসেছি বা আমাদের ভালোবাসার সম্পর্ক একটা লাইন মনে পড়ছে, আমি বলি আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই দুটো ওনারা যে বললেন সে তার মধ্যে থেকে আমার জিসটা এটাই মনে হলো। আচ্ছা, আমি ওনাদের আসন গ্রহণ করতে বলবো। আমাদের পুরস্কার প্রদান পর্ব শেষ। এর পরবর্তী ক্ষেত্রে আমি স্বাদ বদলের জন্য যেমন গল্প আর কবিতা পাঠ হবে আমাদের অনুগল্প অনুকবিতা, তেমন আমি স্বাদ বদলের জন্য আমি সঞ্চালনার ভার বা দায়িত্ব আমি তুলে দিচ্ছি গৌতমদার হাতে। গৌতম দত্ত। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে আরেকবার। আমরা অনুষ্ঠানের দুটো পর্ব পাঠ করে পরপর পার করে ফেললাম। আমরা এবার তৃতীয় পর্বে চলে আসি। যেহেতু আমরা অনুষ্ঠানটা শুরু করতেই একটু বিলম্ব হয়েছে, সবার আমরা নির্দিষ্ট সময় মতো উপস্থিত হতে পারিনি বলে, তা আমি এবারে অনুগল্প পাঠের জন্য পরপর দুজনকে ডেকে নেব। অনুগল্পের জন্য আমি ডেকে নিচ্ছি গৌরাঙ্গ দাস মহাশয় এবং মহুয়া মিল মহাশয়া। দুজনকে আসন গ্রহণ করার জন্য বলবো। আর দুজনে অনুগল্প পাঠ করবেন, আর এই অনুগল্প দুটো নিয়ে আলোচনা করবে মৌসুমীদি রয়েছে। প্রথম অনুগল্প পাঠ করছে মহুয়া মিল মহাশয়। আজকের অনুগল্প যেটা আমি পড়ব তার নাম হলো আধার। কি প্রবৃত্তি বলতো 70 বছর বয়সে একরত্তি শিশুরও নিস্তার নেই? পাশবিক প্রবৃত্তি। না, পাশবিক শব্দটা ব্যবহার করো না মৃত্তিকাদি, ওতে পশুদের অপমান। টিচার্স কমন রুমে ঢুকতে ঢুকতে রাজন্যা, রিয়া আর মৃত্তিকার উত্তেজিত স্বর কানে যায় শুক্তির। কি হয়েছে রে? কি নিয়ে এত আলোচনা? চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করে সে কি গো, তুমি জানো না কাগজ পড়নি আজকে? রিয়ার গলায় বিস্ময়। সময় আর পেলাম কোথায়? 18 কিলোমিটার দূরের এই চাকরি বজায় রাখতে 7:30টায় বাড়ি থেকে বের হতে হয়। আসার আগে 59:64। শাশুড়ি ননদের বাড়ি গেছেন, অরিজিতের অফিস ট্যুর, এদিকে বিন্নির স্কুলের ফাউন্ডেশন ডের ছুটি, ওর লাঞ্চ রেডি করে আসতে হলো। বলতে বলতে রিয়ার বাড়িয়ে দেওয়া কাগজে লাল কালি দিয়ে মার্ক করা জায়গাটা পড়তে শুরু করে শুক্তি। বিন্নির কোন ক্লাস হলো রে? 2। পড়তে পড়তে অন্যমনস্ক গলায় মৃত্তিকাকে উত্তর দেয় শুক্তি। স্কুল থেকে বেরিয়েই আজ বাস পেয়ে গেছে, কিন্তু পুজো শপিংয়ের ভিড়ে বাসটা যেন এগোতেই চাইছে না। এদিকে ভীষণ মেঘ করেছে। বিন্নিটা আবার বাজের শব্দে ভয় পায়। নিজের ভেতরে এক অস্থিরতা টের পায় শুক্তি। বাজের শব্দে ভয় পেয়ে বিন্নি যদি সামনের ফ্ল্যাটে চলে যায়। 2 বছর হলো ওদের সামনের ফ্ল্যাটটা কিনেছেন ত্রিদীপবাবু। 70 বছর বয়সেও কি হ্যান্ডু ত্রিদীপবাবুকে দেখে এই কথাই বলেছিল শুক্তি অরিজিৎকে। অবসরপ্রাপ্ত মিশুকে মজার মানুষটা অল্প দিনের মধ্যেই ওদের সাথে মিশে গেছেন। শুক্তি এখন ওনার মামনি আর বিন্নি দিদি ভাই। এই তো সেদিন আরতি দেবী তালের বড়া বানিয়েছিলেন, শুক্তিকে বললেন পাশের ফ্ল্যাটে দেওয়ার কথা। শুক্তি খাতা দেখছিল, বিন্নি বলল আমার হোমওয়ার্ক শেষ, ঠামু আমি গিয়ে দাদাকে দিয়ে আসি। আরতি দেবী আর শুক্তি দুজনেই জানেন বিন্নির উৎসাহের কারণ। এখন ঘণ্টাখানেক বিন্নি বুঁদ হয়ে থাকবে ত্রিদীপবাবুর ল্যাপটপে রকেট লিগ খেলায়। স্টপেজে নেমে ভেজা রাস্তা দেখে শুক্তি বুঝতে পারে এখানেও বৃষ্টি হয়েছে, আকাশ এখনও মেঘে ঢাকা। সে দ্রুত পা চালায়। এক অজানা আশঙ্কা আজ ওকে তাড়া করছে।
বেল বাজাতেই একমুখ হাসি নিয়ে দরজা খুলেন ত্রিদীপবাবু। পেছনে মাম্মাম মাম্মাম করে লাফাতে লাফাতে বিন্নি। ত্রিদীপবাবুকে এই ফ্ল্যাটের দরজা খুলতে দেখে নিজের শিরদাঁড়ায় এক হিমেল স্রোত অনুভব করে শুক্তি। আতঙ্কিত হয়ে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে উবু হয়ে বসে মেয়েকে দুহাত দিয়ে ধরে ওর সারা শরীরে কী যেন খুঁজতে থাকে। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। তবুও সবটা আধার হয়ে যায়নি রে মামনি। বলতে বলতে ধীর পায়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যান ত্রিদীপবাবু। আন্তরিক ধন্যবাদ মহুয়া মিল মহাশয়কে। আমরা মহুয়াদির গল্প শুনলাম, একদম গড়গড়িয়ে গল্পের গতি চলল। একেবারে আমাদের নগরায়নে যে নতুন নগরায়ন, যে আমাদের সদ্য মফস্বলগুলো যে ধীরে ধীরে নগরায়ন হয়ে যাচ্ছে, সেই কেন্দ্রিক পটভূমিকে নিয়ে আমরা গল্প শুনলাম মহুয়াদির কাছ থেকে। এবারে আমি অনুগল্প পাঠের জন্য অনুরোধ করব গৌরাঙ্গ দাস মহাশয়কে। আমার অনুগল্প গোধূলির রং। ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার গা ঘেঁষে একজন ভদ্রলোক এসে দাঁড়ালেন। তাকিয়ে দেখি রবীন্দা। এক সময় আমার প্রতিবেশী ছিলেন। রবীন্দাকে দেখে অবাক হলাম। চুল সাদা, শরীর ভেঙে অর্ধেক। বললাম, কি অবস্থা করেছেন শরীরটার? রবীন্দা হাসতে হাসতে বললেন, গোধূলির রং লেগেছে। ট্রেন এসে পড়ায় উঠে পড়লাম। মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর দেখা হলো, কথাই হলো না। ট্রেন গতি বাড়িয়ে দুলছে, আমিও দুলতে দুলতে নিজেকে মাপতে শুরু করলাম। 64 চলছে বয়স, চুল সাদা হয়ে গেছে, হার্টের সমস্যা, ট্যাবলেট লাগে দিনে 15টা। তবে কি রবীন্দা? চোখের সামনে মেঘ উড়ে এলো, সে মেঘে অন্ধকার নেমে এলো, বৃষ্টি হলো না। গৌরাঙ্গদার অনুগল্প আমরা শুনলাম। আর এই দুটো গল্প নিয়ে আমি এবারে আলোচনা করার জন্য অনুরোধ করব মৌসুমী ঘোষ মহাশয়াকে। দুটো গল্প লাস্টে শুনলাম, এই দুটো গল্পের দুটো নামই হচ্ছে একটা দুটো সময়, মানে আধার আর গোধূলি। এই একটা মিল আমার খুব ভালো লেগেছে। আর হচ্ছে দুটো গল্পই কথোপকথন দিয়ে শুরু হয়েছে। অনুগল্প হলেও একটা মুহূর্তকে তো আমরা অনুগল্পে তুলে ধরতে চাই, সেই মুহূর্তটা কথোপকথন দিয়ে শুরু হয়েছে। আলোচনা করার কিছু নেই, অনুগল্প হচ্ছে পুরোটাই অনুভবের ব্যাপার। তবু আমি মহুয়াকে একটা কথাই বলবো, যে গল্প আধার, কিন্তু অনুগল্প আরেকটু আড়াল দরকার। আমরা প্রতি পড়তে পড়তে মহুয়ার গল্পের শেষ বা পুরোটাই যেন বুঝে ফেলেছিলাম। মহুয়া লিখছে এবং আরও লিখবে। মহুয়াকে আমার এটুকু যে আবার ওটা পাঠ করো, আমার মনে হয় উল্টো দিক থেকে গল্পটা লেখা শুরু করো, কিছু না বলে লেখো, লাস্টে ওর নামই ওটা পরিচয় করবেন, যেটা গৌরাঙ্গদার গল্পে আমরা পুরোটাই পেয়েছি। গৌরাঙ্গদার গল্প নিয়ে আলোচনা করার কিছু ছিলই না, কারণ গৌরাঙ্গদার গল্পই নাম, এবং শেষে যেখানে সে দাঁড় করিয়ে দিলেন, আমাদের অনেক কটা থ্রেড ছেড়ে দিলেন। অনুগল্পে আমরা তাই করি, প্রচুর পথ, কোন পথে আমরা যাব জানি না, পাঠক ঠিক করে নেবেন তার মনোভাব অনুযায়ী সে যে পথে যাবেন। গৌরাঙ্গদাকে অসংখ্য ধন্যবাদ, মহুয়াকে আমার অফুরন্ত ভালোবাসা। আর অমিতাভদার কাছে তো বলার কিছু নেই, আমরা তো একসঙ্গেই চলছি, এবং সেই আস্বাদ পেতে আজ আশা পেয়েও গেলাম, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমি কবিতা পড়ার জন্য দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। চেয়ার গ্রহণ করার জন্য বলছি প্রবীর বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং তানিয়া ব্যানার্জি মহাশয়, আপনারা দুজন আসুন। ভাষা এবং ভবিষ্যৎকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমরা খুব আনন্দিত। আর গোটা টিমকে আমরা আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। তানিয়াদিকে অনুরোধ করব কবিতা পাঠ করার জন্য। আজকে কবিতা পাঠের জন্য এখানে এসেছি, এটা যেন মানে খুব কষ্টের একটা মানে অনুভব, আলাদা করে একটা কষ্ট পাওয়াচ্ছে আমাকে। কারণ অরুণ জেঠু নেই, সকালবেলা এই যে খবরটা পেয়েছি, এই খবরটা যে মানুষটা আমাকে শেষ মানে ওয়ার্নিংই বলবো, কারণ বড়রাই তো হাত ধরে ধরে এই জগতে নিয়ে এসেছে। অরুণ জেঠু আমাকে গত বছর এই রকমই ডিসেম্বর জানুয়ারি নাগাদ একটা জায়গায় গেছি, এমনিতে আমার গলায় গান শুনতেই খুব ভালোবাসতেন, মানে অনুষ্ঠানে গেলে তোর গান না শুনে আমি যাব না, তুই গান গাইবি তো, এই রকম একটা সম্পর্ক ছিল ছোটোবেলা থেকে। বাবা বলতেন অরুণদা, এবং সকালবেলা ফোন করে বাবাই জানালেন যে অরুণদা চলে গেলেন, বাপি কাঁদছে। এই যে আজকে সকালের শুরুটা, মানে ইচ্ছেটা ছিল খুব সুন্দর যে আসবো, সবার সাথে দেখা হবে, বছরের এই সময়গুলো অপেক্ষা করে থাকি, কারণ আমি সারা বছর সব জায়গায় যেতে পারি না, এই মুখগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু আজকে অরুণ জেঠু এমনভাবে চলে গেল হঠাৎই, এটা খুব কষ্টের, খুব কষ্টের। যে মানুষটা
কিছু কারো কথা শুনবি না, বুঝলি, লিখে যা, এক মনে লিখে যা। এই যে কথাটা, এগুলো স্মৃতি হয়ে যাবে এত তাড়াতাড়ি, এটা ভাবিনি কখনো। সেই স্মৃতি নিয়েই লেখা একটা কবিতা। কবিতাটা শুনলে আপনারা বুঝতেই পারবেন কি স্মৃতি। টিং 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 হয়তো বেজে উঠবে মাঝে মাঝেই, মনে পড়বে পেছনের সিটের জানলার ধারে বসে দেখতে থাকা তোমার হাত নেড়ে চলে যাওয়া। যতটা দূর সম্ভব ঝাপসা আলোয় অসহায় জল গাল বেয়ে হারিয়ে যায়। জানি দুটো সরল রেখা মেশে না একসাথে, তবুও 150 বছর পেরিয়ে চলেছি অনায়াসে, অপেক্ষাতে। জীবনানন্দের মতো কমলা লেবুর আশায়, ক্ষত বিক্ষত শরীরে মনে। কখনো ধিকে ধিকে জ্বলে ওঠে বুকের আগুন, টিং 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 টিং। এক দল সদ্য যৌবনের প্রেম, বাদামের লালচে খোসার মতো এক ফুঁয়ে উড়ে ছড়িয়ে রয়েছে সমস্ত পাদানি জুড়ে। পাশাপাশি দুটো কাঠের সিটে লেপ্টে থাকা হাতের ছোঁয়ায় জড়িয়ে থাকবে ডাক নামের স্মৃতি, হেরিটেজ হয়ে। ময়দানের ঘাসে হলুদ পাতার মতো খসে গিয়েছে চুমুর স্বপ্ন। হয়তো মাঝে মাঝেই ভোরবেলা বেজে উঠবে সাইলেন্ট মোডে, টিং 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 টিং। আজ থেকে আর বাই শব্দটা বুকে ধাক্কা দেবে না। তানিয়াদির কবিতা আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা বেদনা রস, একটা করুণ রস সৃষ্টি করলো। আমি এবারে কবিতা পাঠের জন্য আমি প্রবীর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব। আমার কবিতার নাম বিচার চাই স্যার। মাননীয় বিচারপতি স্যার, যাহা বলিব স্বপ্ন বলিব, মিথ্যা বলিব না। মিথ্যার সাক্ষ্য দিতি দিতি গীতার হাঁপানির টান উঠিছে স্যার। আমি এই জন্যে গীতাঞ্জলি ছুঁয়ে বলতেছি, আমি মিথ্যা বলি নাই। সত্যই পূব পাড়ার পাঁচকড়ি আমার ভবিষ্যতের সুখের 100 ফুট কানাত কাটিয়া ওর নিজের সুখ ব্যাংকে জমা করিয়েছে স্যার। উহা সুদে মূলে 51 বছরে পাহাড় হয়ে উঠবে স্যার। এই পোড়া কপালে তো কিচ্ছু জুটবে না স্যার। ওদিকেই মেধা যন্তর আমারে 200 বছর আয়ু দিবে বলেছে। আগে আপনি আমাদের কন্ট্রোলার বা ভবিতব্য, আপনি আমাদের বাঁচান কর্তা, এটাই অধীনের নিবেদন। আরেকটা হচ্ছে বৃত্ত একে ঘেরা। বৃত্তান্ত কিছুই না, শুধু বেড়া তুলে তুলে ঘেরা, নিজস্ব নির্মাণ, দমচুট একান্ত রচনা। সাধ্য সাধনার যতটা বিস্তার, প্রকোষ্ঠে সোপান জুড়ে যত মাপযোগ, বহুকোণ ব্যাপিতার বহুমুখী সুর জেগে থাকে যাপনের প্রতি পদক্ষেপে। রক্ষণের স্পর্ধা ভেঙে যদি আসে হাওয়া, বাইরে রোদ ঢুকে করে কানাকানি। তছনছ হতে পারে যা কিছু অর্জন, ভানের আবিলতা গায়ে এসে লাগে। যে পথে ছুটেছিল তীব্র ঘোর দৌড়, সেখানে কারা যেন স্বপ্ন ভেঙেছে। যে পথে ছুটেছিল তীব্র ঘোর দৌড়, সেখানে কারা যেন স্বপ্ন ভেঙেছে। পাতা ঝরা পথ ধরে ফেরেকে পথিক, নির্মাণ ক্ষয়ে যায় নিজস্ব, ক্ষয়ে যার নিজস্ব মরেছে। বহুতা জীবন পেলেও অধিকন্তু দোষ জীবন্ত সমাধি হয়ে স্বর্গ সরে গেছে।
খুব সুন্দর দুটো কবিতা শুনলাম, অনেকগুলো শব্দ বেশ কানে বাজলো। এবারে কবিতা, অনুগল্প এগুলো পার করে আমরা একটু রম্য রচনার স্বাদ নিই। রম্য রচনা আমাদেরকে পাঠ করে শোনাবেন স্বপন নাগ মহাশয়। রম্য রচনার নাম প্রতি পদে পদবী। পার্ক স্ট্রিটের এক রেস্টুরেন্টে নিপা ওর বন্ধু মল্লিকার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল। বেশ প্রাণ চঞ্চল মেয়েটি, প্রথম সাক্ষাতেই ভালো লেগে গেছিল। আর যখন জানলাম ওর পদবী মল্লিক, মনে মনে বেশ মজা পেয়েছিলাম। সেই মজার সূত্রেই আমার কোয়েড কলেজের দুই বন্ধুর কথা মনে পড়ে গেল। খুলেই বলি, কলেজে পড়ার সময় শিলা আর নন্দার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়েছিল। ঘটনাচক্রে তাদের দুজনের পদবী ছিল যথাক্রমে শীল আর নন্দী। একদিন কথায় কথায় ব্যাকরণের অনুপ্রাস বোঝাতে গিয়ে তাদের পদবী সহ নামের উদাহরণ দিয়েছিলাম। অনুপ্রাস সম্পর্কে ধারণা কতটা স্পষ্ট হয়েছিল জানি না, তবে তারপর থেকে তাদের সাথে আমার আর বন্ধুত্ব লাস্ট করেনি। মল্লিকার সাথে আলাপ হওয়ার পর বন্ধু হারানোর দুঃখটা জেগে উঠল আরেকবার। পরবর্তী সময়ে ঘট পোড়া গরুর মতো সতর্ক কথাবার্তা চালিয়ে গেছি শুধু। কিন্তু কথায় বলে না, স্বভাব যায় না মোলে। নাম আর পদবী জড়িয়ে আমার চারপাশে এত মজার খোরাক ছড়িয়ে আছে যে চোখে পড়লেই কাউকে না কাউকে সেটা বলে বসি। তাই সুদাম দাম, শ্রীধর ধর, সুবল বল, গোপাল পাল, সুশীল শীল, এমন তোর অনেক নাম আমাকে খামোখাই বিপর্যস্ত করে তোলে। বাঙালির পদবীতে বৈচিত্র্যের অভাব নেই। সেখানে নাগ আছে, হাতি আছে, সিংহও আছে, পাখি আছে শুনিনি, তবে পাখিরা কিন্তু আছে। মেটো, পেটো, খেটো যেমন আছে, ধর, বর, কর, হর, সর, ভরও বড় একটা কম নয়। এমনকি সামন্ত সেনাপতিরাও হাজির। দাঁ, খাঁ, তা, দে, সি, তবলার তালসম একাক্ষরী বাঙালি পদবীরও কিন্তু ঘাটতি নেই। একদিকে বাইন, গাইন, পাইন, তো অন্যদিকে রাহা, লাহা, সাহা, নাহা, আহা, কত বাহারি পদবীর ছড়াছড়ি। এমনকি ঘরামি যে বাঙালি পদবী আছে, সৈকতের সঙ্গে আলাপ হওয়ার আগে অবধি আমাদের জানা ছিল না। বন্ধুবৃত্তে সেই হারামিটাকে দিব্যি সাড়া দিত। এ নিয়ে তার কোনো ক্ষোভ ছিল, জনান্তিকেও তা শোনা যায়নি। অনেক বড় হয়ে নবনীতা দেবসেনের এই দেবসেন পদবীর রহস্য জানতে পেরেছি। নরেন্দ্রনাথ দেব আর অমর্ত্য সেন, এই দুজনের পদবী যে জুড়ে আছে ওই দেবসেনে, তা জানার আগেই অবশ্য পড়া হয়ে গেছে তাঁর বেশ কিছু লেখা। নবনীতা দেবসেন, আহা, নাম আর পদবী যেন পরম ভালোবাসায় ভালোবাসা বেঁধে আছে। বিয়ের পর মেয়েদের পদবী বদলে যাওয়ার দস্তুর ছিল একটা সময়। সময় বদলেছে, বিবাহোত্তর পদবীও বদলাচ্ছে। নতুন এই বদলে অবশ্য হারাবার কিছু নেই, বরং পুরনো পদবীর সঙ্গে যোগ হবে আর একটা। এমনতর বদল নিয়ে ঈষৎ বিড়ম্বনার মুখোমুখি হয়েছিল আমাদের মিতা। তার বাবা অবনী ঘোষ দস্তিদার খুব শখ করে মেয়ের নাম রেখেছিলেন প্রজ্ঞা পারমিতা। আমাদের কাছে কেটেছেটের মিতা। অখিলেশ সিংহ চৌধুরীর সঙ্গে বিয়ে হওয়ার পর মিতার পোশাকির নাম দাঁড়ালো প্রজ্ঞা পারমিতা ঘোষ দস্তিদার সিংহ চৌধুরী। দুটি নয়, যেন চারটি পদবীর সমাহার। স্বঘোষিত এই সিংহনাদে কতটুকু দস্তি ছিল শ্রোতাদের পক্ষে উদ্ধার করা কার্যত অসম্ভব। মিতার সমস্যা একরকম, শর্মিলা কোলের সমস্যাটি বরং জটিলতর। অরিন্দম বোসের সঙ্গে বিয়ে হওয়ার পর শর্মিলা নতুন রেওয়াজে তার জোড়া পদবীতে ঘোর আপত্তি জানিয়েছিল বলেই খবর। যেমন সদ্যজাত কন্যা সন্তানের নামকরণে সুবিমলও খারিজ করেছিল তার বউয়ের আবদার। বউয়ের পছন্দ শান্তনা, সুবিমল চায়নি, আসলে তার পদবী ছিল দে। একই বিপর্যয় কি হতো না যদি পদবী সহ কারোর নাম হয় করুণাকর? তা বলে কি পদবী নিয়ে যত সমস্যা মেয়েদের, ছেলেদের নেই? আলবাত আছে। এই যেমন চিন্ময়বাবুর বড় ছেলে, ও উঠে পড়ে লেগেছিল হয় নাম না হয় পদবী, এপিডেভিট করে যে কোনো একটা বদলাবে। পদবী সহ বেচারার নাম ছিল আসলে মৃন্ময় পাত্র। কলেজের প্রফেসরদের নাম তাদের নামের ইংরেজি আদ্যক্ষরে বলার রেওয়াজ অনেক পুরনো। কল্যাণ ঘোষ স্যার ছিলেন কেজি, রঞ্জন ভাদুরী স্যার ছিলেন আরবি, এরকম আর কি। এই স্টাইল এখন স্কুলেও চলে এসেছে। পুলকের বাবা এমএলএ, এমনই বলেছিল পুলক। এমএলএর ছেলে চাকরি করে, তাও আবার আমাদের সাথে, ব্যাপারটা যুগপৎ বিস্ময় এবং গর্বের।
সহকর্মী হিসেবে বেশ আন্তরিকও ছিল পুলক। এই এমএলএ রহস্য উন্মোচিত হয়েছিল অন্তত বছর দুয়েক পরে। পুলকেই ছিল উন্মোচনকর্তা। ওর বাবার নাম যে মানিকলাল আচার্য, আর সেটাই যে এমএলএ হওয়ার রহস্য জানতে জানতে 2 বছর। কিছু শৌখিন বাঙালি বাংলাতেও সেটি চালু করেছেন। ননামি বা অক্রিবোর আড়ালে যে নরেন্দ্রনাথ মিত্র এবং অজিত কৃষ্ণ বসু, এই তথ্য অনেকেরই জানা। আমি আমার পরিচিত দুজনের কথা জানি। এই সংক্ষিপ্ত নাম পরিচিতিতে তাদের প্রবল আপত্তি। অসিত বরণ লাহা এবং বিমল কৃষ্ণ তপাদারের নামের আদ্যক্ষর যে যথাক্রমে অবলা আর বিকৃত হবে, তা বাস্তবিকই মেনে নেওয়া যায় না। সেদিন আড্ডায় এই বিপর্যয়ের কথা বলার সময় আমার এক বন্ধু আরও দুজনের নাম উল্লেখ করল, শান্তনু লাহিড়ী আর গায়ত্রী ধারা। আবার পদবী যখন হয়ে ওঠে নাম, যত গালভরাই হোক, আসল নামটা তখন অব্যবহারে অবহেলায় থেকে থেকে একসময় বিস্মৃত হয়ে যায়। তেমন উদাহরণ অজস্র। পবিত্র ভূঁইয়া কাজ করে একটা কারখানায়। তার দুঃখ, অমন পবিত্র তার নাম সহকর্মীদের কেউই প্রায় জানে না। শুভঙ্কর যত সুন্দর নামই হোক, হাইতের অফিসে কদিন জানে সে নাম। আবার ঠাকুরদাস বিশ্বাসকে ডাকতে গিয়ে আমরা গুলিয়ে ফেলি ওর নাম আর পদবীকে নিয়ে। ফলে ঠাকুর, দাস আর বিশ্বাস, এই 3 নামেই সে পরিচিতি বয়ে বেড়াচ্ছে। দুর্লভ সংখ্যালঘু হবার আভিজাত্যেই সম্ভবত কিছু পদবী ব্যক্তিনামকে নস্যাৎ করে উজ্জ্বলতর উপস্থিতিতে টেক্কা দিচ্ছে। হিমশিখরের চূড়া মাত্র কথাটা ইদানিং বাজারে খুব চলছে। হুই, গুঁই, হোর, ঢ্যাং, ঢোল, ঘড়া, খাঁড়া, পান, আড়ং, সিট, মুদি, মাটি, ব্যাপারী, কাটারি, দেয়াসি, দেয়াটি, খাটুয়া প্রভৃতি দুর্লভ পদবীর প্রসঙ্গেও কথাটা লাগছেই বটে। আহা, কত বিচিত্র নামে ঐশ্বর্যান্বিত বাঙালির পদবী ভাণ্ডার। বেহালার অলোক জানাকে কেউ অলোক নয়, বন্ধুরা সবাই ডাকে জানা সম্বোধনে। আমিও ডাকতাম। এক শীতের সকালে ওর খোঁজে একবার ওর বেহালার বাড়িতে গেছি। এক কাণ্ড। খুঁজে খুঁজে বাড়ির নম্বর মিলিয়ে শেষ অবধি পাওয়া গেল যখন, বন্ধ দরজায় বেল বাজাতেই দরজা খুলে যিনি কৌতূহলী দৃষ্টি হেনে সামনে দাঁড়ালেন, সম্ভবত জানার বাবা। জানতে চাইলাম, জানা আছে? অলোকের রাজভারী রসিক বাবা হাসি হাসি মুখে বললেন, এ বাড়ির সবাই জানা, অজানা কারোর থাকার কথা তো নয়। অপ্রস্তুত আমি তখন একেবারে বাক্যহারা, না মানে তোতলাচ্ছি। ততক্ষণে অলোক এসে আমার বেসামাল পরিস্থিতি সামাল দিয়ে ওর ঘরে ডেকে নেয়। বিশ্বাস করুন, সেদিন থেকেই কারোর পদবি ধরে ডাকার বদ অভ্যাস আমি বর্জন করেছি। অঘোরবাবু পাতিপুকুর এলাকার নামকরা বড়লোক, অঘোরচন্দ্র দাস। তার বাড়ির বিশ্বস্ত চাকর পাঁচু মালিক। তবে পদবীর এহেন নির্মম রসিকতায় ওদের কারোরই কোনো অনুতাপ আমি অন্তত লক্ষ্য করিনি। প্রণব বল এক সময় স্টেট লেভেলে খেলা দুর্দান্ত ক্রিকেটার। একবার অনুরোধ করেছিল আমাদের, আমরা যদি দাদাই বলি যেন প্রণবদা বলি, বলদা যেন না বলি। তবু বলদা কইতা ছিল কি, বলেই ফেলতো আমাদের বলাই। সেই ক্যাবলা বলাইকে তাই দু চোখকে দেখতে পারতো না প্রণবদা। বলাই তাতে দুঃখ পেত কিনা বোঝা মুশকিল, কেননা বলাইয়ের মুখের অভিব্যক্তি যে কোনো পরিবেশে একই রকম। অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতেও বলাইয়ের মুখে লেগে থাকতো হালকা একটা হাসির রেশ। সেই বলাই একদিন হাসি হাসি মুখে খবর দিল অমলকান্তি বিশ্বাস, অর্থাৎ একে বিশ্বাস নাকি গেটে নেমপ্লেট লাগিয়েছে। বিশ্বাসদার এই ফুটানি কেন জানি ফাজিল বলাইয়ের অসহ্য লেগেছিল। এক রাতের অন্ধকারে সব্বার নজর এড়িয়ে একে বিশ্বাস নামের নিচে বলাই কাঁচা হাতে লিখে দিয়েছিল, করবেন না। বলা বাহুল্য, বিষয়টা বিশ্বাসদার নজরে আসার পরে পরে নেমপ্লেটটা খুলে দিয়েছিলেন। ছাড়িলে না ছাড়ে, জন্মে পদবী, চাকরিতে পদবী, সংরক্ষণে পদবী, বিয়েতে পদবী, এমনকি মৃত্যুতেও প্রতি পদে পদবী। আর একটা পুরনো দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। সারা বাংলা জুড়ে তখন একটা সময় ছিল যাত্রাপালার রমরমা। নট্য কোম্পানির নটি বিনোদিনী ছিল যাত্রা ইতিহাসের অত্যুজ্জ্বল এক নাম। তখন বিজ্ঞাপনটা হতো এরকম, অরুণ দাশগুপ্ত এবং বীণা দাশগুপ্তা অভিনীত যাত্রাপালা নটি বিনোদিনী। তখন কত আর বয়স আমার, শুনেছিলাম অরুণ দাশগুপ্ত আর বীণা দাশগুপ্ত স্বামী স্ত্রী ছিলেন। সমস্যা সেটা নয়, আমার মাথার পোকা নড়ছিল, অরুণ দাশগুপ্ত হলে বীণা দাশগুপ্ত কেন নয়? সরল মনে একদিন রক্ষিতাকে প্রশ্নটা করেই বসলাম। রক্ষিতা বোঝালেন, আসলে বীণা দাশগুপ্ত স্ত্রী তো, সেজন্যই পদবীতে জেন্ডারটা রিফ্লেক্ট করেছে।
ততোধিক সারল্যই আমার পরবর্তী প্রশ্ন ছিল, তাহলে কি বৌদির পদবিটা শেষ করার আগেই একখানা দেড়মণি চড়ে সাঁচড়ে পড়েছিল আমার বাঁ গালে। হাত বোলালে আজও পুরনো ব্যথাটা চিনচিন করে ওঠে। শেষ করি শ্যামলের কথা বলে, শ্যামল পাইনের কথা। এটাও একটা মার খাওয়ার গল্প, তবে আমি নই, হেড স্যারের সেই মার খেয়েছিল আমাদের বলাই। আসলে হয়েছিল কি, শ্যামলকে আমরা শ্যামল নয় পাইন বলেই ডাকতাম। তা একদিন ক্লাসের শেষ বেঞ্চে পাইনের সাথে বলাইয়ের মারামারি হওয়ার সময় হঠাৎই হেড স্যার ক্লাসে ঢুকে বলাইকে কবজায় নিয়ে নেন। বলাই ততক্ষণে পাইনের যথেচ্ছ কিল চড় ঘুষি খেয়ে বিধ্বস্ত। হেড স্যার যতই জিজ্ঞেস করেন কি হয়েছে, সদা হাস্যময় বলাইয়ের একই জবাব, অয় মারছে। কে? হেড স্যারের রাগত প্রশ্ন। বলাইয়ের পুনরাবৃত্তি, অয় মারছে। হেড স্যার আরও রেগে গেলে বলাই পাইনের কথা বলে। বলাইয়ের জবাব শুনে বেদ দিয়ে হেড স্যারের সে কি মার। সেদিন পাইনকে ছেড়ে বলাইকেই কেন মেরেছিল হেড স্যার তা বুঝতে আমাদের বেশ কিছু বছর সময় লেগেছিল। ধন্যবাদ।